উত্তর কলকাতার বরাহনগর এলাকায় রতনবাবুর ঘাটে অবস্থিত এই দশ মহাবিদ্যার মন্দির। এখানে আরাধনা হতে দেখা যায় না এই 10টি দেবীর এখানে দারু বিগ্রহ রূপে আছে। এই মন্দিরটি মুখোপাধ্যায় পরিবারের অভয় মুখোপাধ্যায়ের কাছে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছিল। তিনি বলেন, অনেক দিন আগে এই অঞ্চলে কোনো এক তান্ত্রিক দশমহাবিদ্যা সাধনা করতেন। পরবর্তী তিনি মন্দিরের মুখোপাধ্যায় পরিবারের একজন সদস্য অর্পণ করেন। আজ বরাহনগরে কাশীপুর অবস্থিত এই মন্দিরে আসতে গেলে আপনারা কাশীপুর হয়েও আসতে পারেন অটো করে, আর কুটি ঘাট হয়েও আসতে পারে। এই হলো দশম মহাবিদ্যার মন্দিরে এনেছি। এই হলো মন্দির প্রাঙ্গণ। এখানে দেখুন শিব বিরাজ করছে, টব দিয়ে সাজিয়েছি, কত সুন্দর। এখানে দেখুন শ্রী শ্রী দুর্গালক্ষ্মী মহাদেব বিরাজ করছে। পরবর্তীতে তিনি এই মন্দিরের ভার মুখোপাধ্যায় পরিবারের এক সদস্যগণ অর্পণ করেন এবং কৃষ্ণদেব এখানে মায়ের দর্শন করতে আসতেন এবং বিশ্রাম করতেন। তারই আদেশে রানী রাসমণির জামাতা মথুরাবাবু মহাবিদ্যার অন্নভোগের ব্যবস্থা করেন। মন্দিরের ফলকে লেখা আছে, এই মন্দিরে নিত্য অন্নভোগ হয়। আগে থেকে জানালে অন্নভোগ পাওয়া যায়। এখানে মানতে বলি হয়। মহাবিদ্যার প্রতিটি বিগ্রহ দারু বা কাঠ নির্মিত। এখানে মাঝে আছেন ষোড়শী ও রাজেশ্বরী, ললিতা ত্রিপুরা সুন্দরী মূর্তি। এটি প্রায় 3 হাত মতো উচ্চ বিশিষ্ট। বাকি মহাবিদ্যারা সকলে আনুমানিক 1 হাত মতো উচ্চ বিশিষ্ট। ষোড়শীর ডান দিকে এবং দর্শনার্থীদের বাঁ দিকে আছেন ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা। এদের সঙ্গে পথপ্রদর্শক হিসাবে বটুক, ভৈরব, যা খুবই ব্যতিক্রম, অন্য কোথাও দেখা যায় না। ষোড়শীর ডান দিকে রয়েছেন কালী, ভৈরবী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা। প্রতিটি মূর্তির আলাদা আলাদা নির্মাণ শৈল, অপূর্ব পোশাক পরিচ্ছন্ন। এমন ক্ষুদ্র মূর্তি কি সূক্ষ্ম নির্মাণ শৈলী তা না দেখলে অনুভব করা যায় না। যেহেতু এই বিগ্রহগুলি অত্যন্ত ক্ষুদ্র, তাই উপরি বর্ণিত 10 মহাবিদ্যার প্রতিটি বিস্তারিত বিগ্রহের রূপ এখানে তুলে ধরা হয়নি সেভাবে। মহাবিদ্যার বিভিন্ন মূর্তির টেরাকোটা মূর্তি দেখা যায়। মাটির তৈরি বিগ্রহ বা চিত্র রূপায়িত হতে দেখা গেছে, কিন্তু দারু বিগ্রহের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। অভয় মুখোপাধ্যায়ের দেয়া তথ্য অনুসারে এই সমস্ত কিছু তান্ত্রিকের নিজস্ব। কে এদের নির্ণয় করেছেন তা ওনার জানা নেই। বিজ্ঞের নির্ণয় শৈলীর বিচারে অনেক পরবর্তী সময় মনে হয়। হ্যাঁ, তখন সেই নিম গাছ কেটে মায়েদের এই দাঁড়ি উঠতে হয়। তারপর সেই অনুযায়ী আমাদের সেবা হচ্ছে। আর ঠাকুর আমাদের মন্দিরে আসতেন মাকে দর্শন করতে। এখানে বিশ্রাম নিতেন তো। এখানে বিশ্রাম নিতেন, এই বারান্দায় বসে পণ্ডিতদের সঙ্গে শাস্ত্র
আলোচনা করতেন হুম। আর মাকে দর্শন করতে আসতেন। তারপরে এই শিবকে প্রতিষ্ঠা তো করেছিলেন মথুরা বাবু। বা শিব তো বা স্বয়ংভূত, ওকে মাকে প্রতিষ্ঠিত না, প্রতিষ্ঠিত না মানে স্বয়ংভূত, স্বয়ং মাটি খুঁড়ে। মাটি খুঁড়ে উঠেছে। যারা প্রতিষ্ঠিত তারা হচ্ছেন আমাদের এই সাইডে সাইডে যে শিবগুলো, হ্যাঁ, ওইগুলো। ওই জলেশ্বর, হ্যাঁ, এখানে এখানে তো 4টে না শিব মন্দির আছে। শিব, আমাদের এই যে মন্দিরের ভেতর যে শিবগুলো, হ্যাঁ, এই মহাদেবগুলোকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করেছে, তারা আমাদের সব এখানে বড় বড় যারা বিয়ে তারা দিয়েছে। আর ইনি কি মাটি খুঁড়ে উঠেছে। উঠেছিলেন। এরও একটা ইতিহাস আছে। ইতিহাস আছে আমি জানি না। ও, আর এখানে আপনারা নিত্য ভোগের ব্যবস্থা করেন? না, এটা আমাদের আগে কলকাতার পরে মা ছিলেন। হ্যাঁ, তারপর তখন মা এই যারা সেবা করছিল তাদের অবস্থা ভালো ছিল, ও। মানে আমাদেরই বংশে। তখন ঠাকুর এসে দেখতে, ঠাকুর যে মথুরামোহন বিশ্বাসকে বলেছিলেন ওখানে ভোগ হয় না, হ্যাঁ, ওরা খুব গরিব, হুম, ওখানে ভোগের ব্যবস্থা করলো। ওখানে গরিবরাই। হুম, আমাদের সেই সময় থেকেই ভোগ দেওয়া হয়। ঠাকুরের বিয়ে আছে যে ঠাকুরের আমাদের কোনো সেদ্ধ চাল, আলু চাল, আতুর চাল এসব কিছু নেই। যা তোমরা খাবে তাই আমি খাবো। তাই। তোমরা যদি আলু ভাতে ভাত খাও, তোমরা যদি ভাঙা তরকারি খাও, তাই খাবো। আর মাকে যখন মায়ের সেবা যারা ইয়ে করছিল, এতগুলো ঠাকুর ছিল, মনে একটু দ্বিধা ছিল, একটু করে বলবো মায়ের, তখন মা স্বপ্ন দিয়েছিল যে আমি তো তুমি বাড়ি নিয়ে থাকবো, আমার কোনো বাধা কিছু নেই, যে আমাকে এই দিতে হবে, এই সেবা করতে হবে। ওরা যেরকম পারবে সেরকম করবে। যখন যারা সেবা করতে করছিল মন থেকে, তখন ভেবেছিল তারা যে গঙ্গায় দিয়ে দেবে মায়ের। এগুলো মা বলেছে আমাদের তোরা জলে দিস না। ও, আমাকে তোরা জলে দিস না, তোরা যেরকমভাবে পারবি মায়ের সেবা করবি। সেবা করবে, সেই আদেশ আমাদের আছে। সেইভাবেই চলে আসছে। তুমি চিড়ে মুরগি ভোগও দিতে পারো, আবার অন্ন ভোগও দিতে পারো, আবার কালিয়া পোলাও দিতে পারো, যেটা তোমার ইচ্ছা। যেটাই ইচ্ছা। আবার চিড়ে মুরগি ভোগও দিতে পারো। আচ্ছা, আপনাদের এখানে বড় বাৎসরিক বলতে কোন? বাৎসরিক বলতে শীতলা পুজো হয়, শীতলা এখানে পুজো। যাত্রা টাত্রা হয়, শীতলা মায়ের পুজো হয়, যাত্রা হয়। আর আপনাদের এখানে সরস্বতী এছাড়াও আমাদের এখানে 12 মাসে 13 পার্বণে যা পুজো সবই হয়। হয় এই মন্দিরে। বিপত্তারিণী, দুর্গা পুজো, কালী পুজো, শিবরাত্রি, নীলষষ্ঠী, সব কিছু। সরস্বতী পুজো হয়। সরস্বতী তো মায়ের মা। আর মা এখানে আসে অঞ্জলি মহাবীর। আলাদা করে কোনো সরস্বতী। এই যে মা আছে, ইনি হচ্ছে নীল সরস্বতী, নীল সরস্বতী, বিদ্যার দেবী। বিদ্যার দেবী নীল সরস্বতী। হ্যাঁ, আবার নীল। বৃহস্পতি গ্রহ, ও, এনাকে পুজো করলে যারা হয়তো ডাবল যাচ্ছে যাচ্ছে তারা এই নীল সরস্বতীর পুজো করে, হোম ও। করে। আচ্ছা, আপনাদের এখানে নীল ষষ্ঠী আর শ্রাবণ মাসে তো, শিবরাত্রি, শ্রাবণ মাসে মহাদেবের পুজো সব হয় আর এখানে জল ঢালার ব্যবস্থা কবে করেন এই যে মহাদেবকে? প্রতিদিনই। প্রতিদিনই যে এসে মন্দিরের ভেতর। এইগুলো আমাদের যে দৈনন্দিন থেকে। ও, তাহলে নিত্যদিন জল ঢালা যায় এই মহাদেব। মায়ের পুজো দেওয়া যাবে, জল দেওয়া যাবে। আর এই এক একটা মায়ের এক এক দিনের পুজো। তাছাড়া সব মায়েদেরই রোজই পুজো। রোজই নিত্য পুজো তো রয়েছে। হ্যাঁ, আর বাবা বড় ঠাকুরকে আমার শ্বশুরমশাইরা প্রতিষ্ঠিত করেছিলেন। ওটা ঠাকুরের আমলে নয়, ওটা আমাদের ওটা নৈশ্বচ্যর দেব। ওইটা আমাদের শ্বশুরমশাইরা প্রতিষ্ঠিত করেছিলেন। শ্বশুরমশাইরা শুধু ভাই ছিলেন তো। ও, তখন ওনাদের বড়রা কম ছিল। ও, এখন তো চারধারে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই মন্দির তো বহুত পুরনো মন্দির। প্রায় 400 বছর। হ্যাঁ, প্রায় 400 বছর এখানে বিরাজ করছে এই মহাদেব। এই মহাদেবের ওপরেই তো নীল গাছ কেটে তো মায়ের হ্যাঁ, নিম গাছ কেটেই এই মায়ের মূর্তি। এগুলো সব নিম গাছের তৈরি তো। দারুণ। হ্যাঁ, কিন্তু গাড়ি ভেতরে ঢুকে যাবে।
না না, ভেতরে ঢুকছি। এটা হচ্ছে কারিগরা মহাবিদ্যা কলসি ভুবনেশ্বর ভৈরবী চিহ্নবস্ত্রাজ বিদ্যান মহাবিদ্যা বগুড়া শুদ্ধ বিদ্যাঞ্জ ভরতী বগুড়া বিদ্যা ইতত্তর মহাবিদ্যা বন্ধু, আজ আপনাদের বড়নগরে দশ মহাবিদ্যার মন্দির দর্শন করালাম। আর এখানের মন্দির সম্বন্ধে অনেক কিছু বললেন, যে এখানকার এক মাসিমা, তিনি মন্দির সম্বন্ধে বললেন। আর যে শিব মন্দিরগুলো আছে এগুলো এক একজন দিয়েছে। আর এখানে যে দশ মহাবিদ্যার যে বিগ্রহগুলো, এগুলো নিম গাছের ডাল থেকেই মানে তৈরি হয়েছে, নিম গাছের থেকে, সেটাও বলে দিলে। আর এই যে বাবা শিব রয়েছে, মানে মাটি ভেদ করে উঠেছে, 400 বছরের পুরনো মন্দির। আর এখানে 12 মাসে 13 পার্বণ লেগেই রয়েছে। নীল সরস্বতী বিরাজ করছে। আর এখানে আসতে কোনো অসুবিধা নেই। আপনারা কাশীপুর শ্মশানে ঘাটের কাছেই বলবেন দশ মহাবিদ্যার মন্দির। আর এখানে কতগুলো শিবলিঙ্গ আছে, সেগুলো প্রতিষ্ঠিত। আর যেটা হচ্ছে স্বয়ম্ভু, সে মাটি ভেদ করে উঠেছে, এই হচ্ছে এখানকার। আর এখানে রামকৃষ্ণদেব এসে বিশ্রাম নিতেন এবং মথুর বাবুকে বলেছিলেন যে এদের মন্দির গড়ে দাও, এরা করবে। তখন মথুর বাবু এই মন্দির গড়ে দিয়েছিল, এই দশ মহাবিদ্যা। আর বলবো, এই বড়নগরে এসে আপনারা এই নগরে মন্দির দর্শন করবেন, দশ মহাবিদ্যা। আর একটা কথা বলবো, খুবই জাগ্রত এই মন্দির। তা একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন, এই পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যত মন্দির আছে লোকে জানতে পারবে। আর একটা কথা বলবো আপনাকে, যে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আইকন বোতামটা টিপে দেবেন, তাহলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলবো, আপনাদের একটা লাইক আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। এই বলে আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি। জয় দশ মহাবিদ্যা, জয় মহাদেব বলে আমি এখান থেকে গন্তব্যস্থলে চললাম। তিলকেশ্বর বাবা বিরাজ করছে। এ হলো রতনবাবুর ফেরিঘাট। আপনারা ওপার দিয়েও হাওড়া হয়েও আসতে পারেন। এই রতনবাবুর ঘাটে এসে দশ মহাবিদ্যার মন্দিরে চলে যেতে পারেন, বা কুটিঘাট হয়েও আপনারা লঞ্চে আসতে পারেন। এই রতনবাবুর ঘাটে এসে আপনারা এই দশ মহাবিদ্যার মন্দিরে চলে যেতে পারেন। এই দশ মহাবিদ্যার পাশেই আছে কাশীপুর শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ। এটাও আপনাদের এখানে তুলে ধরলাম। এ হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ। দেখুন, এই মঠে শ্রীকৃষ্ণ চৈতন্য বিরাজ করছে। আর তার সঙ্গে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিরাজ করছে। এই মন্দিরটা খুব সুন্দর মন্দির। এলে আপনারা যদি দশ মহাবিদ্যার মন্দিরে আসে, এই মন্দিরটাও দর্শন করে নেবেন। মানে রতনবাবুর ঘাটের পাশেই এই মন্দিরটা গড়ে উঠেছে।